আচ্ছা, তো আমরা পড়ছিলাম রিডিং স্কিলসের পার্ট সি এর অংশে। তো আমি এই পয়েমগুলো একটু তোমাদের দেখতে বলেছিলাম, বইয়ে যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো একটু রিডিং দিতে বলেছিলাম। তো সবাই ইয়া করছো তো, দিচ্ছ তো নাকি? পড়ছো সবাই? পড়ছো না পড়নি? জি স্যার, পড়ছি। কী অবস্থা বাকিদের? আছো কতজন ক্লাসে? হ্যাঁ, কেউ কথা বলে না, ব্যাপারটা কি? স্যার, স্যার পড়েছি। পড়ছি। হচ্ছে সে মানে যে বইয়ের যে 5টা সনেট আছে, মানে পয়েম দিয়েছেন ওগুলা পড়ছি। আর কালকে যেগুলো দিয়েছেন তখন সেখান থেকে 2-3টা পড়ছি। হ্যাঁ, তা সেটা তো বলতে হবে। তোমরা যদি চুপ থাকো তো আমি কাদেরকে প্রশ্ন করতেছি বলো? আমাকে তো জানতে হবে। তোমরা কথা বলো না, দুই একজন ছাড়া বাকিরা কি এখানে কি পড়তে এসেছে না জাস্ট সিনেমা দেখতে এসেছে? বলো। সিনেমার তো আর কথা বলা যায় না, সিনেমা হতে থাকে, আমরা শুধু দেখতে থাকি। তা তো তোমাদের অবস্থা শুনে মনে হয় যে তোমরা শুধু সিনেমা দেখতে আসছো। কথা বললে দুই একজন ছাড়া কথা বলে না, বাকিদের সমস্যাও নাই, সমাধানও নাই। কি পড়া হচ্ছে কি হচ্ছে না কিছুই তো বুঝি না। বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মানে তো তোমাদের পড়াশোনা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ? আগ্রহ শেষ। আমি তো বললাম আগ্রহ শেষ। দেখি আর দু একটা ক্লাস আছে, এরপরে শেষ হয়ে যাবে, টেনশন নিও না। এই কদিন একটু কষ্ট করে ক্লাসে যুক্ত হও, তারপর হওয়া লাগবে না। তোমাদের নিয়ে আর প্যারা খেতে হবে না। হ্যাঁ, সমস্যা যেন স্যার পড়াশোনা কেন? নিয়ে আমার। পড়াশোনা তো নিয়ে যেন আমার সমস্যা, তোমাদের তো না। তোমাদের সমস্যা পড়াশোনা নিয়ে? বলো। আবার কেন প্রশ্ন করতেছো কিসের জন্য? সমস্যা তো আমার। আচ্ছা, তো যা হোক, ওগুলো পড়েছো হয়তো। তারপরও যদি না না পড়ো, আমার কিছু বলার নেই, তোমরা পড়ে নিও। যতটুকু পারো পড়ো। আমি এত তোমাদের সাথে চাপাচাপি করবো না। আমার অত দরকার নাই চাপাচাপি করার। অনেক করছি। তোমাদের পড়াশোনা না বাদ দিতে পারলে আমি বেঁচে যাই। খুব খুব বিপদে আছি তোমাদের নিয়ে। মানে বিপদ যত তো আমার। পড়াশোনা তো তোমাদের না। ওগুলো তো টিচারদের পড়াশোনা। টিচাররা করবে, পারলে করুক, না করলে যেদিক যাই আজ্ঞা। তুমি তোমার মতো ঘুম দিবা, সে টেনশন কিসের? আচ্ছা, যেগুলো অপরিচিত কিছু কবিতা আছে আমি সেগুলো একটু পড়াই দিই। তোমাদের সমস্যাও থাকে না, কিছুই থাকে, মানে কোনো সমস্যাই নাই। আচ্ছা, আজকে আমরা এটা একটু পড়বো। কত দূর সে? হ্যাঁ, এগুলো খুঁজে পাওয়া মুশকিল।
বাবারে, আর মানে এটা আর পাওয়া যাবে না। কত নম্বর বলো তো এই পয়েমটা তোমাদের স্যার ইয়াতে? 26 নম্বর এটা। হ্যাঁ, এরকম করে পিডিএফে পাওয়া খুব মুশকিল। স্যার 26 নম্বরে আছে ফার্সি। আচ্ছা দাঁড়াও, এ সহজে যায়ও না, আবার সহজে দেখাও যায় না। হুম, আচ্ছা তো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো কবিতাটা হচ্ছে, নাম হচ্ছে ওজিমান্ডিয়াস, রাইটার হচ্ছেন শেলি। শেলির কোনো কবিতা পড়ছি আমরা? Ode to the West Wind. স্যার জি পড়ছিলাম। স্যার। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। তো আমরা যদি একটু দেখি, দেখো ওজিমেন্ডিয়াস কি। পয়েমে চলে গেলাম। দেখো এইটা একটু আমরা যদি খেয়াল করি, এই ইমেজটা কি দেখা যাচ্ছে, ছবিটা? জি স্যার। এইখানে এই কবিতাটা তিনি মেইনলি লিখেছেন কেন, তার একটা এখানে দেওয়া আছে দেখো। শেলি began writing the poem Ozymandias in 1817 upon anticipation of the arrival in Britain of the younger Memnon, a head and torso fragment of a statue, দেখো, রামাসেস দ্য সেকেন্ড, অ্যাকুয়ার্ড বাই ইটালিয়ান আর্কিওলজিস্ট জিওভানি, এই যে দেখো, হ্যাঁ বলছে কি, জিওভানি ব্যাতিস্তা, হ্যাঁ ব্যাতিস্তা বেলজনি, ইনি একটা মূর্তি পেয়েছিলেন, স্ট্যাচু পেয়েছিলেন, যেটা হচ্ছে রামেসেস দ্য সেকেন্ডের, ঠিক আছে তো, ফ্র্যাগমেন্ট। সেটা আবার কি, হেড অ্যান্ড টর্সো, হেড অ্যান্ড টর্সো মানে মাথা এবং এই যে এই পর্যন্ত পেটের এই অংশ, মাজা পর্যন্ত, এটা বলে টর্সো। এটা দেখার পর বা এটা তিনি আইডিয়া করার পরে এই কবিতাটা লিখেছিলেন। হুম, বলছে যদিও মূর্তিটা পরে আসেনি, তো যাই হোক, এবং শেলিও মনে হয় কখনো স্ট্যাচুটা দেখেনি, কিন্তু তিনি আইডিয়া করে এরকম করে একটা কবিতা লিখছিলেন, যে কবিতার মাধ্যমে তিনি একটা বেশ কঠিন একটা সত্যকে উপস্থাপন করেছেন। ঠিক আছে, তো এরকম যদি আমরা একটু দেখি ইমেজ আরও, এই যে এই ইমেজগুলো কি দেখা যাচ্ছে? এই দেখো জি মাথাটা স্যার। বালির ভিতর পুঁতে আছে, হ্যাঁ পা দুটা শুধু এখানে এইভাবে দেখা যাচ্ছে, হ্যাঁ এবং বডি টডি সব ভেঙে পড়ে আছে, এই যে এখানে দেখো, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে যদি আমরা একটু দেখি আর একটু, এই যে এই জায়গাটা, এই ইমেজটা দেখলে আমাদের ওটা পোস্টে আরও সুবিধা হবে। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে জি স্যার। দুইটা জি পা স্যার। দেখা যাচ্ছে, আর মূর্তির মাথাটা এখানে পড়ে আছে, আর চারিদিকে শুধু বালি আর বালি, হ্যাঁ চারিদিকে বালি। তোমরা কেউ কখনো মহাস্থানগড় বা হচ্ছে বৌদ্ধবিহার, সোমপুর বিহার, নওগাঁ, এগুলো দেখছো, গেছো? হ্যাঁ স্যার, মহাস্থানগড় দেখছি। আচ্ছা, তো যদি দেখে থাকো, তারপরে কুমিল্লার ময়নামতি, তাই না, এইসব জায়গাগুলো যদি দেখে থাকো,
তাহলে বুঝতে পারবা যে এই সময় এখানে কি মানুষ বসবাস করতো নাকি করতো না? করতেও স্যার। এক করতো সময় না মানুষ বসবাস করতো, তাই না? এটা জিনিস ভাবো। কিন্তু এখন কি আর স্যার। মানুষ বসবাস ওটারই করে? ধ্বংসাবশেষ। হ্যাঁ, এখন আর কিন্তু সেখানে ওই রকম মানুষ থাকে না। যেগুলো থাকে সেগুলো বর্তমানের, তাই তো, কিছু মানুষজন বসে। কিন্তু একসময় ওখানে ছিল কি রাজত্ব, রাজা, ক্ষমতাধর মানুষ ছিল একসময়। হ্যাঁ, বিশেষ করে মহাস্থানগড়ে দেখলে বোঝা যায় যে চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, কি চওড়া প্রাচীর। হ্যাঁ, যে প্রাচীরের উপর দিয়ে একটা ভ্যান বা রিক্সা চলে চলে যাবে এরকম আর কি রাস্তা হয়ে গেছে এখন। এরকম উঁচু প্রাচীর দুর্গ ছিল, কিন্তু আজকে সেখানে শুধু ধ্বংসাবশেষ। তার মানে কি কোনো ক্ষমতাই কি চিরস্থায়ী বলো? আজীবন থাকে? না স্যার। না স্যার। কোনো না ক্ষমতায় স্যার। আজীবন থাকে না, কোনো ক্ষমতায় চিরস্থায়ী নয়। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে এই কবিতার মাধ্যম দিয়ে। সেটা দেখানো হয়েছে যে দেখো, হাফসাঙ্ক ভিসেস ফেস, হ্যাঁ, আর এই হচ্ছে পা, আর এটা হচ্ছে পেডিস্টাল। পেডিস্টাল মানে বুঝো তো? পেডিস্টাল মানে হচ্ছে যেটার উপরে জিনিসটা রাখা হয়, যেটা বলা হয় পেডিস্টাল। হ্যাঁ, এই যে অংশটুকু, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, চারিদিকে মরু। তাহলে এখন মরুভূমি কেন? একসময় তো এখানে মানুষ থাকতো, আর মানুষ থাকতো, এবং সেই মানুষের যিনি প্রধান ছিলেন, রাজা, যে দেশ পরিচালনা করতেন, তিনি নিশ্চয়ই এই মূর্তিটা বানিয়ে নিয়েছিলেন, তাই তো, তার নিজস্ব মূর্তি। কিন্তু আজকে মূর্তি তাও আবার ভাঙা পড়ে আছে, তার ক্ষমতা শেষ, আর চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি। তাহলে এভাবে প্রকৃতি কি করে, সব কিছু একসময় তার নিজের অনুকূলে নিয়ে নেয়। হ্যাঁ, আর আমরা শুধু ক্ষমতার বড়াই করি। তা সেটা এখানে বোঝানো হবে। দেখো, তো কবি এভাবে বলছেন শেলি যে আই মেট আ ট্রাভেলার ফ্রম অ্যান এন্টিক ল্যান্ড। তাহলে আমি একজন ট্রাভেলারের সাথে দেখা, মানে সাক্ষাৎ হয়েছিল একটা অজানা এক দেশ থেকে। এন্টিক মানে কি? এখানে এন্টিক মানে বুঝবো হচ্ছে অপরিচিত, অজানা একটা দেশের এক লোকের সাথে আমার দেখা হয়েছিল। ঠিক আছে? তাহলে অপরিচিত অজানা এক লোকের সাথে দেখা হয়েছিল, হু সেইড, যে আমাকে বলেছিল যে টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেকস অফ স্টোন স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট। তাহলে দুইটা বিশাল এবং ট্রাঙ্কলেস মানে বুঝো তো, ট্রাঙ্ক মানে কোনটুকু বোঝায় বডির, বলো? দেখো, এটা হচ্ছে ট্রাঙ্কলেস বডি। ট্রাঙ্ক মানে হচ্ছে মানে পায়ের উপরে যে অংশটুকু থাকে সেটাকে ট্রাঙ্ক বলা হয়। ঠিক আছে, মানুষের। দেখো, যদি আমরা একটু খেয়াল করি, ট্রাঙ্ক অফ দ্য বডি, দেখো বডি বলতে এই যেটুকু, হাতের এই অংশ বাদ দিয়ে, পায়ের এই অংশ বাদ দিয়ে, এই পুরো অংশটুকুকে বলা হয় ট্রাঙ্ক। কি কথা বুঝতে পেরেছ? দেখো, জি স্যার। এই যে জি স্যার। এই অংশটুকুকে ট্রাঙ্ক বলা হয়, পায়ের এই যে এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকুকে ট্রাঙ্ক বলা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, সে ট্রাঙ্কলেস বডি, হ্যাঁ, যার উপরে বডির অংশটুকু নেই। সেগুলো কোথায় আছে দাঁড়িয়ে? দুইটা স্টোনের তৈরি লেক কোথায় দাঁড়িয়ে আছে? কোথায় বলো? মরুভূমিতে। হ্যাঁ, মরুভূমিতে। আর কি দাঁড়াচ্ছে? দেখো, নিয়ার দেম অন দ্য স্যান্ড। ঠিক আছে তো, নিয়ার দেম অন দ্য স্যান্ড, আর তাদের ঠিক পাশেই বালির উপরে, হাফসাঙ্ক। তো হাফসাঙ্ক মানে কি? অর্ধেক ডুবে আছে, না? কি ডুবে আছে? আর শ্যাটার্ড ভিসেস লাইস। ভিসেস মানে কি? মুখমণ্ডল। শ্যাটার্ড, হ্যাঁ, শ্যাটার্ড মানে কি? ক্ষত বিক্ষত। হ্যাঁ, দেখো এইখানে মাথাটা পড়ে আছে, এই যে এখানে পড়ে আছে, দেখো হাফসাঙ্ক অবস্থায়, এই যে এখানে দেখতে পাচ্ছ? এই যে মাথাটা তার পাশেই বালির ভিতরে এই যে পড়ে আছে, বালির ভিতরে পড়ে আছে, এই যে এখানে দেখাচ্ছে। হুজ ফ্রাউন অ্যান্ড রিঙ্কেল লিফ অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড কমান্ড। তার মানে তার মুখে কি কি লেগে আছে? তার মুখে সেই সকল ভাব লেগে আছে। ভাব বুঝি তো আমরা, আমরা অনেক সময় ভাব নেই না, বলো? আমরা একটু ভ্রুকুটি করি, হ্যাঁ, আমরা একটু ঠোঁট বাঁকাই, হ্যাঁ, বা আমরা অন্যকে মানে কি বল, ঠাট্টা মস্করা করে অনেক সময় মুখটাকে, মুখ ভ্যাংসানি বুঝি আমরা, মুখ ভ্যাংসানি, বলো? জি স্যার। তো ঠিক সেই রকম অবস্থান তার মুখে এখনো লেগে আছে। বলছে কি, স্নিয়ার কমান্ড টেল দ্যাট ইজ স্কাপচার ওয়েল দোজ প্যাশন ব্রেড। হ্যাঁ, এই মুখটা কিন্তু অলরেডি ভেঙে পড়ে আছে, ক্ষতবিক্ষত। তারপরেও তার মুখের যে অবয়ব, অ্যাপিয়ারেন্স, এটা দেখে মনে হচ্ছে তার মুখের ভিতরে সবসময় একটা গর্ব, অহংকার, এবং অন্যকে ছোট করা, অন্যকে খাটো করা, অন্যকে শাসন
কমান্ড করার একটা যে আভাস, তাই তো, আভাসটা যেন এখনও পাওয়া যাচ্ছে। এবং এটা দেখে বোঝাচ্ছে যেন যে স্কাল্পচারটা ছিল বা যে হচ্ছে স্থপতি, তাই না, যেটাকে এইটাকে তৈরি করেছে, সে যেন ওই রাজার কি প্যাশনগুলো ভালোই পড়তে পেরেছিল। কারণ কি, হুইচ ইয়েট সার্ভাইভড, কারণ সেই প্যাশনগুলো এখনও সার্ভাইভ করতেছে, স্ট্যাম্পড অন দোজ দিস লাইফলেস থিংস। হ্যাঁ, এই যে লাইফলেস থিংস মানে কি, এই যে তার যে মুখ মণ্ডল, এটা কি সে কি আর বেঁচে আছে, বা তার কি এটা জীবন্ত কোনো মূর্তি? বলো, এটা একটা না স্যার। জীবনহীন, দ্য লাইফলেস একটা থিংস। সেই লাইফলেস থিংয়ের উপরে এখনও যেন লেগে আছে। স্ট্যাম্পটন মানে কি, লেগে থাকা। তাহলে সেই যে অহংকার, গর্ব, ফ্রাউনিং, কমান্ড, সেই রকম যেন অবয়ব এখনও সেই ফেসের উপরে আছে। দ্য হ্যান্ড দ্যাট মক দেম, যে হাত লোকজনকে মক করতো। দ্য হার্ট দ্যাট ফেড, এবং যে হৃদয় দিয়ে সে প্যাশনগুলোকে বহন করত। হ্যাঁ, তাহলে সেগুলো এখনও তার এই হাত, তার সেই পা, তার সেই মুখমণ্ডল, এগুলোতে এখনও যেন বোঝা যাচ্ছে। আমরা অনেক সময় বঙ্গবন্ধুর একটা দেখছো, ওই যে 7 মার্চের ভাষণের যে একটা ইমেজ আছে না? জি স্যার। জি স্যার। দেখো ওখানে কি যেন একটা আঙ্গুল তুলে একটা শাসনের আছে না, এই যে এটা দেখে কেমন মনে হচ্ছে? একটা কমান্ড না, একটা আদেশ না? বলো, আদেশ দিচ্ছে যেন একটা, তাই না? জি স্যার। হ্যাঁ, তা এটা যদি একটা মূর্তি তৈরি করা হয় এটার, মনে করো, তাহলে সেই মূর্তিটা তো এরকম প্যাশনটাকে তুলে ধরবে নাকি? বলো, আবেগ, জি স্যার। এরকমই প্যাশন, এরকম এক আবেগ বা এরকম ইমেজই কিন্তু এখানে তুলে ধরা হবে। কারণ কথার ভিতরে যে অবস্থান, ভারিক কি ভাব, হ্যাঁ, সেটা কিন্তু ওই যে স্কাল্পচার হবে সে কিন্তু ভালো মতোই এগুলো পড়বে। পড়ার পরে তারপরে সে ওগুলো ওই সিমেন্ট পাথর দিয়ে তৈরি করবে। তো ঠিক তাই বলতেছে যে তার হাত, তার পা, হ্যাঁ, তারপরে তার মুখমণ্ডল দিয়ে দেখেই বোঝা যাচ্ছে যে সে কীরকম, হ্যাঁ, কমান্ডিং একটা চরিত্র ছিল। ঠিক আছে, এবং অ্যান্ড অন দ্য পেডেস্টাল, এবং পেডেস্টালের উপরে দিস ওয়ার্ডস অ্যাপেয়ার, মানে এই ওয়ার্ডগুলো লিখে নেওয়া হয়েছিল যে মাই নেম ইজ ওজিমান্ডিয়াস, কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্ক, ইয়ে মাইটি অ্যান্ড ডিসপেয়ার। হ্যাঁ, তাই বলছে কি, আমার নাম হচ্ছে কি, যার মূর্তি পড়ে আছে তার নাম কি? বলো, ওজিমেন্ডিয়াস। ওজিমান্ডিয়াস। সে আবার নিজেকে কি মনে করে? বলো, রাজাদের রাজা। হ্যাঁ, রাজাদের রাজা, কিং অফ কিংস। এবং এরকম করে বলতেছে যে বাকি যারা আছো সবাই আমার কাজের দিকে তাকাও, লুক অন মাই ওয়ার্কস, ইয়ে মাইটি অ্যান্ড ডিসপেয়ার। তুমি যত শক্তিশালী হও না কেন, শুধু আমার কাজের দিকে তাকাও, দেখো আমি কি ধরনের শক্তিশালী। আমার দিকে তাকালেই তোমরা সবাই হতাশ হতে বাধ্য হবে। হতাশ মানে কি? ভয় পাওয়া, তাই তো, আতঙ্কিত হওয়া যে আমি কি ধরনের শক্তিশালী একজন রাজা। আমি হচ্ছে রাজাদের রাজা। আমি শুধু রাজ্য শাসন করি না, আমি অন্যান্য রাজ্যে রাজাদেরও শাসন করি। এরকম ক্ষমতাবান ব্যক্তি আমি। কিন্তু আজকে কি তার ক্ষমতা আছে? বলো। না স্যার। হ্যাঁ, বলছে নাথিং বিসাইড রিমেইনস, তারপরে আর আশেপাশে কিচ্ছু নেই। এত শক্তিশালী রাজা, সেও শেষ, তারও নিশ্চিহ্ন পৃথিবীতে কোথাও নেই এই মূর্তি ছাড়া। হ্যাঁ, তাই বলতে নাথিং বিসাইড রিমেন্স রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট কলোসাল রেক, এই যে বিশাল যে ধ্বংসযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞের চারিপাশে কি পড়ে আছে? দেখো, বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, সীমাহীন এবং মানে কি শূন্য, শুধুমাত্র পড়ে আছে কি, দ্য লন অ্যান্ড লেভেল স্যান্ডস ট্রেস ফার অ্যাওয়ে। শুধুমাত্র লন মানে কি, শুধুমাত্র, অনলি, তাই তো, লন অ্যান্ড লেভেল, লেভেল মানে কি, একদম, মানে কি বলবো, এখানে দেখো একদম সমভূমির মতো হয়ে পড়ে থাকে না? তাহলে এই সময় কি এখানে মাটি ছিল, এই সময়ে মানুষ ছিল, এখানে মানুষ বসবাস করতো, এখানে রাস্তা ছিল, এখানে রাজ্য ছিল, বিল্ডিং বাড়ি ছিল, কিন্তু আজকে কিছুই নাই। সব চারিদিকে কি, শুধু বালি আর বালি। দেখো, আর ওর মাঝখানে এই সিমেন্ট কারুকার্য করা, যাতে এই মূর্তিটা এখনো পড়ে আছে। ঠিক আছে, তারপর স্ট্রেস ফার অ্যাওয়ে, স্ট্রেস ফার অ্যাওয়ে মানে কি, মানে যতদূর চোখ যাচ্ছে শুধু দেখা যাচ্ছে কি, এই বালি আর বালি। দেখো, আর কিছু দেখা যাচ্ছে? গাছপালা, নদী নালা, খাল বিল কিচ্ছু নাই, শুধু বালি আর বালি। ঠিক আছে, কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। অতএব এটা দেখে আমরা কি বুঝলাম? এখান থেকে একটা সুন্দর কথা লেখা আছে, হ্যাঁ, যে রুলার্স হ্যাভ কাম অ্যান্ড গন, কান্ট্রিজ হ্যাভ কাম অ্যান্ড গন, এম্পায়ার্স হ্যাভ কাম অ্যান্ড গন, বাট থ্রু ইট অল অ্যান্ড সার্ভাইভিং দ্য ওয়ার্স অ্যান্ড দ্য প্লেগস অ্যান্ড দ্য ফ্যামিনস ইজ দ্য থ্রেড অফ ম্যাথমেটিক্স। হ্যাঁ, ইট ইজ অনলি অফ দ্য ফিউ দেখো কনস্ট্যান্ট অফ হিউম্যান লাইফ। ম্যাথমেটিক্সটা হচ্ছে কনস্ট্যান্ট। বলছে কি, মানুষ গেছে আসছে,
রাজ্য গেছে আসছে, আজকে দেশ আছে, আজ থেকে 100 বছর পর সে দেশ নাও থাকতে পারে, দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে। 1000 বছর পর আজকে যেখানে আমরা দেখতেছি নদী নালা খালবিল, সেটা মরুভূমিতে পরিণত হতে পারে। যেখানে মরুভূমি দেখতেছি সেখানে গাছপালা দিয়ে, ঠিক আছে, তো দেখা যাচ্ছে সেখানে আবার হ্যাঁ আমাদের এরকম মানে কি বলবো সবুজাভাব, হ্যাঁ, দেশ তৈরি হয়ে যেতে পারে। এটা সময়ের সাথে সাথে সৃষ্টিকর্তার নির্দেশনায় সব কিছুই চলে। অতএব এখানে অহংকার করা, গর্ব করা কি কোনো দরকার আছে? বলো, চলে এগুলো? এগুলো চলে। না স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু এর যে সামারিটা আছে সেটা একটু আগে পড়ে নাও। হ্যাঁ, সামারি আছে এখানে না দেয়নি? ও আচ্ছা, সামারি দেয়নি এখানে, শুধুমাত্র এই যে সামারিটা আছে শেষে। হ্যাঁ, একটু পরে দেখি সবাই, এটা সব একটু পড়ে নাও, 2-3 মিনিট সময়। স্যার এই কবিতাটা কি আমাদের সেকেন্ড ইয়ারে? না, এটা সেকেন্ড ইয়ারেও নাই, এটা কোথাও নাই, এটা আমাদের সময় ফার্স্ট ইয়ারে ছিল এই কবিতাটা। দেখো পয়েটস পজিশন কি এটা, দেখো দ্য পয়েটস পজিশন ইজ, সাবজেক্টিভ। সাবজেক্ট। আমি আছে তাই না, দ্য ন্যারেটর ইজ দ্য দ্য স্পিকার। অতএব তার মনোভাব প্রকাশ করছে, এবং কথাটা বলাচ্ছে কাকে দিয়ে বলো তো? দ্য ফার্স্ট পারসন অ্যান্ড পয়েট এক্স, কারণ এটা একটা সনেট না, এটা কিন্তু একটা সনেট, বুঝতে পেরেছো? হ্যাঁ, থিমটিং হয়ে যায়, দ্য পয়েট কিন্তু একটা সনেট, পয়েমটা। এখানে কয়টা লাইন আছে একটু খেয়াল করো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাই না? এবং এটা হচ্ছে কোন জাতীয় সনেট বলতে পারবা? পেট্রাকান সনেট। পেট্রাগান। ধরে নিবা যে নিচে যদি কাপলেট না হয়, মানে দুইটা যদি লাইন রাইম না করে, বেয়ার এন্ড অ্যাওয়ে মিলছে না, তাই না? কারণ বুঝতে হবে এটা পেট্রাগান সনেট। এবং কারণ কি, দেখো এ বি, তাই না? দেখো ল্যান্ড স্যান্ড কমান্ড, ঠিক আছে তো? এ বি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এ বি এ বি এ বি, তাই তো? তারপরে কি দেখো, এখানে একটু রাইম স্কিমে ঝামেলা আছে। এটাকে রেড ফেড মিলছে, একটু ইয়া করে দেখো, দেখো তো। থিংস কিংস, আবার ডিকে অ্যাওয়ে, ঠিক আছে? তাহলে প্রথমে কি থাকে? সেস্টেড, তারপর কি অক্টেভ, নাকি অক্টেভ সেস্টেড, কোনটা থাকে বলো তো? অক্টেভ। আগে আগে অক্টেভ, অক্টেভ। তারপরে অক্টেভ সিস্টেম। হ্যাঁ, তাহলে দেখো তো 8 লাইনের মধ্যে রাইম স্কিম মিলছে কিনা? এই পর্যন্ত ফেড রেড, তাহলে এইটা হলো এবি এবি, পরে কি আর মিললো? দেখো ল্যান্ড এটা মিললো, এটা মিললো, এইখানে গিয়ে কমান্ড, কিন্তু এই যে ফাউনের সাথে আর রেড মিললো না, এখানে মিলে হলো রেড আর ফেড, আর থিংস এর সাথে কিন্তু মিললো না। তো সেই হিসাবে এখানে কি রাইম স্কিম দিয়েছে একটু খেয়াল করো। দেখো এই যে এ বি এ বি এ সি ডি সি, তাহলে এটা কি পেট্রাগান সনেটের রাইম স্কিম? এটা মিলে এর সাথে না একটু ভ্যারিয়েশন আছে? না স্যার। একটু ভ্যারিয়েশন, তাহলে সেটা তোমাকে একটু বলে দিতে হবে, জানাতে হবে যে এখানে একটু সমস্যা। দেখো এখানে কি বলছে, বলছে দ্য পোয়েম ইজ আ সনেট ইন আয়াম্বিক পেন্টামিটার, আর সনেট ইজ আ 14 লাইন হুজ আইডিয়াল ফর্ম অ্যাট্রিবিউট ইটালিয়ান পেট্রাক। দেখো এটা পেট্রাগান সনেট ইজ স্ট্রাকচার্ড অ্যাজ অক্টেভ অ্যান্ড সেস্টেড, দ্য আদার মেজর সনেট ইজ, এত কিছু বলার দরকার নেই, শেক্সপিয়ার নাকি, ইট হ্যাজ 14 লাইন্স, এগুলো না বলে তুমি তোমার মতো করে বর্ণনা করে যাবা যে এই পেট্রাগান সনেটের কী কী বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? তো সেই রাইম স্কিমগুলো বলবা। বলছি ইট হ্যাজ, এবং এই যে এর যে আয়াম্বিক পেন্টামিটার, এটা তোমাকে কি কি করতে হবে বলো তো যখন তুমি প্রশ্ন উত্তরটা লিখবা? শুধু বললে হবে নাকি দুটা লাইন তুলে তুমি সেটার আয়াম্বিক পেন্টামিটার স্ক্যানশনটা করে দিবা প্রথম দুটা লাইন ধরে, ঠিক আছে? স্ক্যানশন। হ্যাঁ, একটু স্ক্যানশন করে দিবা, আমি যেগুলো বলতেছি। যদি এরকম কোনো সনেট আসে যে তোমাকে সনেট ইয়া করতে, তাহলে স্ক্যানশন দেখাই দিবা, তারপর রাইম স্কিম কোনটার সাথে কোনটা মিলে যাচ্ছে সেটা দেখাই দিবা। হ্যাঁ, তারপর হচ্ছে অক্টেভ সিস্টে কোন লাইন থেকে কোন লাইন পর্যন্ত, ফার্স্ট এই লাইন, সেকেন্ড এত লাইন পর্যন্ত হচ্ছে অক্টেভ, অক্টেভের রাইম স্কিম হচ্ছে এইটা, এখানে তিনি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। হ্যাঁ, অক্টেভে কোনো একটা বিষয়কে উপস্থাপন করানো হয়, তাই না? আর সেস্টেটে এসে সেটার একটা রিজলিউশন আসে, এরকম করে একটু দেখাতে হবে। তারপরে দেখো দ্য fourth stanza couplet consisting এটা Shelley's sonnet is a strange mixture of these two forms. It is Petrarchan in that the poem is structured as a group of 8 lines and a group of 6 lines. The rhyme scheme is initially Shakespearean as the first 4 lines rhymes AV, but then the poem gets strange, তারপরে অদ্ভুত মানে একটু ভিন্ন হয়ে গেল। At line 5-8 the rhyme scheme is ACDC, rather than CDCD.
For line 9 to 14, 8 to 12, the rhyme scheme is EDEF, then EFEF. Finally, instead of a concluding couplet, we get another group, EF group. The entire rhyme scheme can be schematized as ABAB, ACDC, EDEFEF. এরকম আর কি. The poem is written in pentameter, meaning there are 5 মানে পেন্টা গ্রুপস অফ 2 syllables in each line. এইভাবে তোমাকে একটু বর্ণনা করে দিতে হবে. যদি এখানে আরো কিছু দেওয়া যেত, একটু লাইন টাইন এনে কোটেশন দিয়ে ওইটাকে স্যার এক্সপ্লেইন করে দেওয়া যেত. হ্যাঁ বলো. স্যার ব্র্যাকেটে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো একটু লিখতে হবে তাই না? অবশ্যই লিখবা, কারণ কি 8 লাইন মানে কি সনেটে কি নাম দেওয়া হয়েছে ওটার? অক্টেভ। অক্টেভ. অক্টেভ স্যার, আর 6টা লাইন মানে 6টা লাইন হলে সিস্টেম। হ্যাঁ, আর পেনটা মানে কি 5টা লাইন, তাই তো? এই যেখানে বলছে পাঁচ বোঝাতে পেনটা বোঝায়, যেটা আমরা পেন্টামিটার বলি, তো সেটাকে লিখে দিবা আচ্ছা, বোঝানোর জন্য. হ্যাঁ, হ্যাঁ থিমটা কি? থিমটা হচ্ছে কি দেখো, দ্য ফিউটিলিটি অফ পাওয়ার, তাই না, অ্যান্ড দ্য নন ইউটিলিটি অফ ওয়েলথ অন দিস আর্থ. হ্যাঁ, মানে এই পৃথিবীতে ক্ষমতা এবং সম্পদের কোনো মূল্য নেই, এইটা. হ্যাঁ, তুমিও শেষ, তোমার সম্পদও শেষ. তুমি যে কষ্ট করে না খেয়ে না দিয়ে যে সম্পদ তোমার সন্তানের জন্য করবা, সে সন্তান তুমি যা না করে সম্পদগুলো গুছিয়েছো, তাই করতে তারা সেই সম্পদ ব্যবহার করে সব শেষ করে ফেলাবে. ঠিক আছে? খুব রেয়ার কেস আছে, খুব এক্সেপশনাল কেস আছে যেখানে পিতামাতার সম্পত্তিটা সন্তানেরা সদ্ব্যবহার করে, খুব কম. অধিকাংশ দেখা মতে বাবা মা যা করে গেল, তার সন্তান সেটা শেষ করে গেল, তার নাতিপুতি এসে হয়তো কিছু গুড়াগাড়া পাইল. ঠিক আছে? আইব বাসের একটা গান আছে, 3 পুরুষ, শুনছো কখনো? 3 পুরুষ, আইব বাসের একটা গান আছে, শুনেছ? না স্যার। না স্যার। দেখো, 3 পুরুষ গান, আয়ুব, দেখি আসে কিনা. এক পুরুষে ঘরে ধন. হ্যাঁ, দেখো এই যে বলে, এক পুরুষে গড়ে ধন আর এক পুরুষ খায়. ঠিক আছে তো? এক পুরুষে খায়, দেখো এক পুরুষে এটা, আর এক পুরুষ এসে দেখে খাবার কিছু নাই. হ্যাঁ, এভাবেই 3 পুরুষ ধরেই জন্ম চলতেছে. তুমি আবার গড়বা, তোমার যেহেতু খাওয়ার কিছু নাই, তুমি আবার গড়বা. হ্যাঁ, তুমি ভাববা যে তোমার সন্তানেরও যেন খাওয়ার কিছু পাই. হ্যাঁ, তা তুমি গড়ে যাবা, তোমার সন্তান এসে খাবে, আবার তোমার নাতিপুতি এসে আবার পাবে না. এভাবেই মোটামুটি বংশ পরম্পরে চলবে. ঠিক আছে তো? হ্যাঁ, তারপর দেখো, দাদা দাদি নানা নানি আর তো পিছে নাই, এর পিছনে তো আপনার ভাবিও না, ভাবি এদিকে দাদা দাদি, ওদিকে নানা নানি, তাদের বাবা, তাদের বাবার বাবা, ওদের নিয়ে কি আমাদের কোনো টেনশন আছে, চিন্তা আছে বলো তো? না স্যার। পিছনে ভাবি না. আবার বাবা মার পরে আমি, আমার পরে আবার নাই. তাই বলছে দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই, হ্যাঁ আমার 3 পুরুষ. তো এইভাবে একটা গান আছে, খুব মজার. কিছু সত্য কথা এখানে তুলে ধরা হয়েছে, বাস্তব কথা, যে আসলে আমরা যা করি তা কোনো মূল্য নাই, হুদাই. এই যে আয়ুব বাচ্চু যে গানগুলো করে গেছে, বা উনি জীবিত থাকা অবস্থায় কত খ্যাতি ছিল. হ্যাঁ, কিন্তু আজকে কি তার গান কয়জন মানুষ শুনে বলো তো? এমনকি তার গান খুব শোনে মানুষ, বলো? জেমস, হাসান একসময় খুব বিখ্যাত ছিল, তাদের গান কি এখন মানুষ খুব শোনে? হয়তো তোমরা নামই শোনোনি কিনা জানি না, নাম শুনছে এগুলোর কখনো? না স্যার। হ্যাঁ, হাসানের নাম শুনছো? হাসান, এইচ.ডি. রুবেল, না আমাদের সময়কার শিল্পী. ঠিক আছে তো? এখনো তারা বেঁচে আছে, কিন্তু একসময় আমাদের সময়ে ব্যাপক তাদের গান চলতো, কিন্তু আজকে তারা নাই. আছে কিন্তু দেখা যায় তাদের হয়তো গান কেউ শুনেও না, বা সেই মিডিয়া জগৎটা এখন আর চলে না. এখন অনলাইন মিডিয়াতে ওই রিলস, তাই তো, আর ওই সকল ফানি ভিডিও, এছাড়া এখন আর কোনো কিছুর মূল্য নাই. তো এরকম এখন রবীন্দ্র নজরুল বই পড়ে না মানুষ, এখন রবীন্দ্র নজরুলকে নিয়েও মানুষ ট্রল করে না, বলো? করে কি না? জি স্যার, করে। এখন আমাদের জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করতে হবে, তা নিয়েও আমরা মারামারি করি, যেটা যে লিখেছে, হ্যাঁ সে আমাদের দেশের না, তারপরে এখানে যে কথাবার্তাগুলো আছে সেগুলোর সাথে মিলে না, কত কিছু বলে আমরা সেগুলোকেও, একসময় যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আজকে সেটা আমরা গুরুত্বহীন মনে করতেছি. হ্যাঁ, অতএব এই পৃথিবীতে আহামরি কিছু নেই, বুঝতে পেরেছ? হইচই করে আরও কোনো লাভ নেই, আর সফলতার সার্থকতা বলেও কিছু নেই. তুমি মারা গেছো, তোমার সফলতা শেষ হয়ে গেছে. আর যত তুমি সফলতা নিয়ে ভাববা, তোমার মাথা তত গরম হবে. কারণ সফলতার কার চোখে নির্ধারিত হয় বলো তো? আমার নিজের চোখে, নাকি আমার আশেপাশের চোখের লোকে আমি
নিজেকে স্যার সফল অন্যের করতে। চোখে। অন্যের চোখে। আর অন্যের চোখে কখনো কি সফল হওয়া যায়? আদৌ তুমি হতে পারবা? বলো। না স্যার। একজন যদি বলে ভালো আর একজন বলবে মন্দ, অতএব তুমি তো সকলের চোখে সফল হতেও পারবে না। অতএব সফলতা বলে আসলে কিছু নাই। হ্যাঁ, থাকার যেটা সেটা হচ্ছে নিজে পরিশ্রম করবা, খাইয়ে দাইয়ে বাঁচবা, সময় হয়ে যাবে, মরে চলে যাবা, জাস্ট শেষ। এইটুকুই, এছাড়া আর কিছু নাই। অন্যের চোখে সফল হওয়া সম্ভব না। একজন ডানে যেতে বললে আরেকজন বললে বামে গেলে ভালো হইতো, একজন উপরে গেলে ভাববে নিচে গেলে ভালো হইতো। অতএব মানুষের চোখে সফল হওয়া যাবে না। নিজের চোখের সফলতা সেটাই যে তুমি অন্তত আরামদায়কভাবে জীবনটাকে পরিচালনা করতে পারছো, এটা হচ্ছে আরামদায়ক। আর এর জন্য তোমাকে একটা ভালো হয়তো অর্থ ইনকামের একটা সোর্স তৈরি করতে হবে, অন্তত যাতে তোমার টেনশন না হয়, রোগ, খাওয়া দাওয়া, পোশাক আশাক, জানো অন্তত মৌলিক যেগুলো প্রয়োজন সেগুলো পাও। আর বাকি যখন তুমি লোক চোখে নিজেকে সফল দেখাতে শুরু করতে চাইবা, তখন তোমার জীবন শেষ। তোমার জীবন শেষ। তুমি ইনকাম করতে থাকবা, তুমি মানে চরকার মতো ঘুরতে থাকবা, ঠিক আছে তো, কিন্তু জীবনে কখনো শান্তির জায়গাটা পাবা না। তুমি মরে গেলেও সম্পত্তি সব পিঁপড়াতে খাবে, ঠিক আছে তো, ও আবল তাবল লোকে খেয়ে শেষ করে ফেলবে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা এখানে সেই বিষয়গুলো বলা হয়েছে যে এখানে টোন স্যার আছে, টোনের বিষয়টা আছে। এখানে কি টোন হবে বলো তো? দেখো এখানে কিন্তু কবিতা, দেখো প্রশ্নগুলো কি সরাসরি আসে পরীক্ষাতে বলো তো? এই যে আমরা যেটা গতদিন দেখলাম, যেটা তোমাদের গত পরীক্ষা এসেছিল 2023-এ, প্রশ্ন কি সবগুলো কি হুবহু আসে না কিছু চেঞ্জ করে দেয়? বলো। চেঞ্জ করে স্যার। হ্যাঁ, চেঞ্জ করার দেখেছি, চেঞ্জ কবিতা আছে। কমন আসলেও দেখা যাচ্ছে প্রশ্নগুলো তোমাকে চেঞ্জ করে দিচ্ছে। অতএব যে প্রশ্নগুলো এখানে করা নেই কিন্তু আমি বলেছি একটু দেখ, যেমন হচ্ছে এখানে সামারিটা দিয়ে দিয়েছে, থিমটা কি, থিমটা দিয়েছে, টোনটা দেয়নি হয়তো। এখানে দেখো, হু ওয়াজ ওজিমান্ডিয়াস অ্যান্ড হোয়াট ডাজ হি স্ট্যান্ড ফর ইন দ্য পোয়েম। তাহলে এই স্ট্যান্ড ফর মানে বলতে বোঝায়। তাহলে এই যে কবিতাটা আমরা পড়লাম, এই কবিতার ওজিমান্ডিয়াসটা কে? এখানে আমরা কি তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানি নাকি শুধু এখানে যেটুকু লেখা আছে সেইটুকু দিয়ে আমি বলবো মাই নেম ইজ ওজিমান্ডিয়াস কিং অফ কিংস, মানে তিনি একজন রাজা ছিলেন, তাই তো, এবং শক্তিশালী রাজা ছিলেন, এইটুকু তো বলবো নাকি? হুয়াস, এখন কি এই যে তিনি একজন ইজিপশিয়ান ফরোর রামেসেস ছিলেন, এগুলো কি আমি জানবো কবিতা পড়ে? যদি আমি ব্যাকগ্রাউন্ড না না বুঝি, না জানবো না তো। অতএব এগুলো আমার দরকারও নাই, ঠিক আছে? তুমি শুধু এই কবিতার আলোকে বিবেচনা করবা, কবিতার আলোকেই প্রশ্ন উত্তর করবা। তারপর যেহেতু তুমি পড়েই যাচ্ছ, তাহলে এগুলো তুমি দিতে পারবা যদি জানা থাকে। আর না জানা থাকে, কবিতার আলোকে আমি যা পাবো আমি সেটা দিয়েই বিশ্লেষণ করব, ঠিক আছে? এই যেখানে বলছে ইজিপশিয়ান, দেখো ফারাও রামেসেস দ্য সেকেন্ড, হি ওয়াজ ভেরি পাওয়ারফুল। যে হয়তো ইন্টারনেট থেকে পাওয়া গেছে সেই তথ্যটুকু দেওয়া হয়েছে। হি ওয়াজ পাওয়ারফুল মোনার্ক, হি ওয়াজ কল্ড বাই সেভারাল নেমস। দেখো ওজিমান্ডিয়াস ডিরাইভ ফ্রম ওয়ান অফ দ্য, দেখো ওয়ান অফ দেম কল্ড ভাসিমের। দ্য ব্রেকিং ডাউন অফ গ্রিক নেম ইজ সিগনিফিকেন্ট। ওজি মানে হচ্ছে কি ওজিয়াম, মিনিং টু ব্রেথ অর এয়ার, মান্ডিয়াস মিনস টু রুল, হেন্স দ্য ওয়ার্ড সিম্পলি সাজেস্ট আ রুলার অফ ফেয়ার অর রুলার অফ নাথিং। উই রুলার অফ এয়ার, উই রিয়েলাইজ দ্যাট হিজ কিংডম ডাজ নট এক্সিস্ট অ্যানিমোর। এরপর হচ্ছে এখানে সিম্বলিক মিনিং, স্ট্যান্ড ফর মানে সিম্বলাইজ করা। কি সিম্বল এখানে করা হয়েছে? এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? এখানে দিয়ে নাথিংনেস বোঝানো হয়েছে নাকি? সিম্বলিক বলছে দ্য নেম ওজিমান্ডিয়াস হ্যাজ অ্যাটেন্ড আ সিম্বলিক ডাইমেনশন ইন ইস পোয়েম। দ্য পোয়েম ওপেন্স উইথ আ ট্রাভেলার্স ন্যারেশন অফ আ গ্রেট ব্রোকেন স্ট্যাচু ইন দ্য ডিজার্ট। অলদো দ্য স্ট্যাচুস লেগ স্টুড অন দ্য পেডেস্টাল, দ্য বডি ওয়াজ নট। ওই যে সামারি শুরু হয়ে গেছে। সামারি বলার পর শেষের দিকে আমরা বলবো না যে বাট ওজিমান্ডিয়াস সিম্বলাইজ নট অনলি পলিটিক্যাল পাওয়ার, তাই তো, কি দ্য স্ট্যাচু ক্যান বি আ মেটাফোর ফর দ্য প্রাইড অ্যান্ড হিউব্রিস অফ অল হিউম্যানিটি ইন অ্যানি অফ ইটস মিনিস্ট্রি। হিউব্রিস মানে বুঝো তো? হিউব্রিস বলতে কি কি বোঝায়? দেখো হিউব্রিস মিনিংটা কি, এটা বলা হচ্ছে এক্সেসিভ প্রাইড অ্যান্ড সেলফ কনফিডেন্স। হ্যাঁ, অতিমাত্রায়, এবং এই পৃথিবীতে দেখা গেছে অতিমাত্রায় যারা সেলফ কনফিডেন্স হয়ে গেছে, ওভার কনফিডেন্স বা হচ্ছে এক্সেসিভ প্রাইড দেখেছে, তারাই ধ্বংসের মুখোমুখি হয়েছে। তাই বলছে এখানে সেটা, যে প্রাইড অ্যান্ড হিউব্রিস, প্রাইড তো এমনি গর্ব এমনি সিম্পলি বোঝাচ্ছে, কিন্তু হিউব্রিস মানে হচ্ছে ওভার, হ্যাঁ, অফ অল হিউম্যানিটি ইন অ্যানি অফ ইটস, মানে যে কোনো ধরনের যদি আমরা অহংকার গর্ব দেখাই তাহলে সেটা ধ্বংস হতে বাধ্য, সেটা এখানে দেখানো হয়েছে। দেখো, দাস ওজিমান্ডিয়া স্ট্যান্ডস ফর ফিউটাইল পাওয়ার দ্যাট আইরনিক্যালি ফেলস দ্য টেস্ট অফ টাইম। হ্যাঁ, যে সময়ের বিবর্তনে যে পাওয়ার বেশি দিন থাকে না, এটা দেখানো হয়েছে। কি সবাই বুঝতে পেরেছো? স্যার। আচ্ছা, তাহলে তোমরা বাকিগুলো একটু পড়ে নিও, যেমন থিম কি এখানে। হ্যাঁ, আর তারপরে আমরা আরেকটা কবিতা পড়ি। তাহলে আমরা পড়লাম হচ্ছে ওজিমান্ডিয়াস। এবার পড়ব হচ্ছে, দেখো ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড। হ্যাঁ, এটা এটা কত নম্বরে আছে একটু বলতে পারবে কেউ?
বলা যাবে? একটু বলে দাও তো বই থেকে, না তো এভাবে তো খুঁজে পাওয়া মুশকিল। এর কোনো সূচিপত্রও নাই। আমি যে এটা মডেলগুলো একটু লিখে রাখলে ভালো হতো, আমি ওটা ভুলে গেছি। সেটা না 18 এই নম্বর। 18? জি স্যার। আচ্ছা, এটা আমরা স্যার। করলাম হচ্ছে 26, তাই না? আবার তোমাদের বই অনুসারে তো আলাদা। এখানে হচ্ছে মডেল কত, 18? জি স্যার। আচ্ছা, দেখি এটা ফাইনাল ইয়ে করার সময় আমি লিখে দিব। হ্যাঁ, এটা আগে একটু সাথে আছি 13। আর আমি যে পয়েমগুলো পড়িয়ে দিব, পড়িয়ে দেওয়ার পাশে আরও যে পয়েমগুলো থাকবে বইয়ে, তোমরা একটু সেগুলো নিজ দায়িত্বে একটু পড়ে নিবা, ঠিক আছে তো? এই যে 18 নম্বর। এটা মেনলি বন্ধুত্ব, ওই যে যেটা বললাম আর কি। হ্যাঁ, যে তুমি যখন, বন্ধুত্ব কখন বেশি থাকে বলো তো? বন্ধুত্ব কখন বেশি থাকে? যখন তুমি খুব গরিব থাকো তখন? হুম, স্যার একটু কথাটা তো বলো, তাহলে কি করে বুঝো তোমরা আছো? হুম, কেউ নাই ক্লাসে? হুম, একটু সংকেত টংকেত দাও, তা না হলে তো হচ্ছে না। আচ্ছা, তো ঠিক আছে। তাই বলছি কি, বন্ধুত্ব যখন টাকা থাকে তখন থাকে, ঠিক আছে? বন্ধুত্বের স্বার্থ শেষ, বন্ধুত্বও শেষ, তাই না? এমন অনেক বন্ধু থাকবে যে তুমি উপকার করবা, কিন্তু তারা সেই উপকারটা খেয়ালই রাখবে না, ঠিক আছে? বরং উল্টা তোমাকে বাঁশ দিবে। ব্যাপারটা এরকম, যে উল্টা তোমাকে কি 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 করবে, তারা তোমার প্রতি প্রতিশোধ নিবে উল্টা, ঠিক আছে? অকৃতজ্ঞতা দেখাবে। তো ঠিক সেই জায়গাগুলো এই কবিতার থিম। এরকম প্রচুর মানুষ ধ্বংসযজ্ঞ চালায়, মানুষ প্রচুর বাজে কথা বলে, ঠিক আছে তো? তোমাকে এড়িয়ে যাবে যখন তুমি, যখন তার প্রয়োজন হবে, হ্যাঁ, যখন তার প্রয়োজন হবে তখন তুমি তার জন্য দেবতার মতো যাবা, ঠিক আছে? দেবতা হয়ে যাবা। আর যখন তার প্রয়োজন শেষ হবে তুমি কেমন হবা বলো তো? ফেরেশতা হবা? না না স্যার, স্যার। কেমন হয়ে যাবে তখন? হ্যাঁ স্যার। তখন পাত্তাই দিবে না। হ্যাঁ, তখন মনে হবে তুমি তার তার জন্য জম। তোমার নাম ভুলে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে, চোখের দৃষ্টি কমে যাবে, ঠিক আছে তো? তুমি যে তার বন্ধু ছিলা সেটা সে ভুলেই যাবে, এরকম। তো এইগুলো হচ্ছে অকৃতজ্ঞতার এক একটা চিহ্ন। তো এইটা নেওয়া হয়েছে দেখো, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, এইটা হচ্ছে এক একটা কবিতাটার নাম, গান, এটা একটা গান আসলে। উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট নামে একটা ড্রামা আছে, যেটা তোমরা সেকেন্ড ইয়ারে পড়বা। সে ড্রামার একটা অংশ এটা। হুম, তো আমরা একটু পড়া শুরু করি। তা মনে করো এই ড্রামাতে কি ঘটেছে, এই কবিতাটা পড়াশোনাগুলো না আনলেও চলবে। ওখানে ঘটেছে কি, যে বড় ভাই রাজা ছিলেন, একজন ডিউক ছিলেন, ঠিক আছে তো? ছোট ভাই করেছে কি, প্রতারণা করে তার রাজ্যটা কেড়ে নিয়েছে, বুঝতে পেরেছ? তাহলে যে বড় ভাই ছোট ভাইকে লালন পালন করলো, তা তো ভালোবাসলো, সেই ছোট ভাই বড় ভাইকে কি করলো, রাজ্য থেকে বিতাড়িত করে রাজ্য কেড়ে নিল। দিয়ে তারা এখন থাকে কোথায়, এক বনের ভিতরে থাকে। হ্যাঁ, ইডেন গার্ডেন বলা হচ্ছে, বা গার্ডেন অফ ইডেন বলা হচ্ছে, সেখানে তারা থাকে, বুঝতে পারছো? সেখানে থাকে, এবং তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল জ্যাক্স নামে, সে তখন এই গানটা করে। হ্যাঁ, যে প্রকৃতির মধ্যে হয়তো এই যে ঝড় আছে, ঝঞ্ঝা আছে, ঠান্ডা আছে, গরম আছে, কিন্তু এই যে ঠান্ডা গরম, সে কি আমাদের উপর ঈর্ষা করে করে? প্রকৃতি বলো, এই যে এখন যে ঝড় হচ্ছে, এখন যে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, বজ্রপাতে 2-10টা মানুষ মারাও যাচ্ছে, এগুলো কি প্রকৃতি আমাদের উপর হিংসা করে করতেছে বলো তো? না স্যার। হ্যাঁ, এটা তো প্রকৃতি আমাদের জন্য হিংসা করে করতেছে না, এটা তার প্রকৃতির কি বলো? এটা প্রকৃতির নিয়ম। হ্যাঁ, এটা প্রকৃতির নিয়ম। তো এটা অতএব যা কিছুই ঘটতেছে,
এটা কিন্তু প্রকৃতির হিংসামূলক কোনো বিদ্বেষ না, ঠিক আছে তো? অতএব এটাকে বলা যাবে না যে প্রকৃতি। কিন্তু মানুষ যা করে, তাই তো, সেটা দেখে বোঝা যায় যে এটা সে আমার উপর হিংসা করে করতেছে, আমাকে চিট করেছে, ইত্যাদি। তো তাই প্রকৃতির মধ্যে থেকেও যদি খুব ঠান্ডা, কেউ যদি বন জঙ্গলে থাকে, এই যে হারে বর্ষা বৃষ্টি হচ্ছে, এখানে কি বন জঙ্গলে থাকা যায় বলো তো? বা শীতের মধ্যে বন জঙ্গলে থাকা যায়? থাকতে পারবো আমরা? না থাকতে স্যার। পারবো না। ঠান্ডা, গরম, প্রকৃতির বিভিন্ন ধরনের দুর্যোগের মুখোমুখি হতে হবে। কিন্তু তারপরেও এই যারা বনের ভিতরে আছে তাদের খুব ভালো লাগতেছে একটা জিনিসের জন্য, যে অন্তত এরকম প্রতারক মানুষ তো নাই ওখানে। তাই বলছে দেখো, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, শীতকালে মনে করো চারিদিকে তুষার পড়তেছে, হ্যাঁ, চারিদিকে ঠান্ডা, তো মানে কি হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে। কিন্তু তারপরেও বলতেছে যে যত পারো আরো ঠান্ডা বাতাস বইতে থাকো, হ্যাঁ, বইতে থাকো। কারণ কি, দাও আর্ট নট সো আনকাইন্ড, কারণ তুমি অন্তত অত কৃতজ্ঞতা নও অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড। মানুষ যেমন অকৃতজ্ঞ দেখায়, তাই তো, বা অকৃতজ্ঞতা দেখায়, সেই অকৃতজ্ঞতা আমাদের কাছে যেমন আনকাইন্ড হয়, তাই তো, নিষ্ঠুর হয়, তুমি অন্তত ততটা নিষ্ঠুর না, তুমি অন্তত ততটা নিষ্ঠুর নাও, তাই না? কারণ কি, দাই টুথ ইজ নট সো কিন, পর্দাটা হ্যাঁ, দাই টুথ ইজ নট সো কিন, কিন মানে কি, তীক্ষ্ণ, কারণ তোমার দাঁত অন্তত অত তীক্ষ্ণ না। বিকজ দাও আর্ট নট সিন, কারণ তোমাকে তো দেখা যায় না। বাতাসকে কি দেখা যায় বলো? বাতাসকে কি না, দেখতে পাই? স্যার। এবং বাতাস যে এসে আমার গায়ে কামড় দিচ্ছে, হ্যাঁ, ঠান্ডা বাতাস বহাচ্ছে, এটা কি আমি দেখতে পাবো বলো? সেগুলো কারণ সে অন্তত আমার গায়ে যে ঠান্ডা বাতাস বহাচ্ছে, আমাকে যে কষ্ট দিচ্ছে, এটা কিন্তু তার নির্দয়তার জন্য না, এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম এগুলো চলছে। তাই বলছে আরো বইতে থাকো যত পারো, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, দাও আর নট সো আনকাইন্ড, হ্যাঁ, অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, দাই টুথ ইজ নট সো কিন বিকজ দাও আর্ট নট সিন, অলদো দাই ব্রেথ বি রুড, যদিও তোমার ব্রেথ মানে কি এখানে ওই ঠান্ডা বাতাসটা, তাই তো। প্রকৃতির কি ব্রেথ মানে কি, উইন্টারের ব্রেথ মানে কি, এই বাতাসকেই তো বোঝাচ্ছে নাকি, হ্যাঁ? তো বলতেছে এই বাতাস তো আর অতটা বেশি রুড নয়, তাই তো, রুড নয়, সরি, একটু রুড, কিন্তু অতটা তীক্ষ্ণ নয়। সুতরাং হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলি, তাই তো, এই যে সবুজ, হ্যাঁ, পবিত্র, তাই তো, হলি জায়গাতে সবাই মিলে গান করো, আর মনে মনে বলো কি, কারণ কি, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, অধিকাংশ বন্ধুত্ব কি ভান, মোস্ট লাভিং মিয়ার ফলি, আর ভালোবাসা এ তো বোকামি। সুতরাং দেন হেই হো দ্য হলি, দিস লাইফ ইজ মোস্ট জলি, এই প্রকৃতির জীবনটাই আমাদের কাছে সবচেয়ে আনন্দের। ওই শহর, হ্যাঁ, রাজপ্রাসাদ, জাঁকজমকতা, ওগুলোর মধ্যে কোনো ভালোবাসা নেই, সব ফেইন, সব ভান, হ্যাঁ, তো যার যার স্বার্থ নিয়ে এসে তো সমত করে মাত্র। কি কথা বুঝতে পেরেছ? এরপর বলছে কি, ফ্রিজ দ্য বিটার স্কাই, অর্থাৎ বিটার স্কাইকে বলছে তুমি আরো জমে যাও, যত পারো জমে যাও, ঠান্ডায় জমে পড়ো। দ্যাট ডাস নট বাইট সো নাই অ্যাজ ফরগট, মানে বেনিফিটস ফরগট, হ্যাঁ, মানুষের উপকার করলে মানুষ যেমন ভুলে যায়, এই ভুলে যাওয়াতে আমাদের শরীরে যে কষ্ট লাগে, তোমার এই বিটার স্কাইয়ের যে কামড়, এটা অবশ্য অতটা গভীর না, হ্যাঁ, অতটা কষ্টের না। বলছে দো দাও দ্য ওয়াটার্স র্যাপ, তুমি তো পানির তৈরি, এই যে বরফ, তুষার, এগুলো কিসের তৈরি? অস্ত্রের না পানির, বাষ্পের, এগুলো তৈরি না? পানি। হ্যাঁ। বলছে দাও দ্য ওয়াটার্স র্যাপ, দ্য স্টিং ইজ নট সো শার্প, এই জন্য তোমার যে হুল স্টিং, সেটা কিন্তু অতটা শার্প নয়, অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার নট, কারণ বন্ধুরা যখন মনে না করে না, তখন যে শার্প স্টিং ফুটে আমাদের শরীরে, হ্যাঁ, মৌমাছি যেমন কি করে, কামড় দেয় না, ফোঁটা দেয় না, মৌমাছি, তারপরে ওই যে বিভিন্ন ধরনের কি আছে জানো, বল্লা, এগুলো যদি আমাদেরকে হুল ফুটিয়ে দেয় কি হবে? আরাম লাগবে বলো? না স্যার। হ্যাঁ, কষ্ট লাগবে, তাই না? তাই বলছে স্টিং, স্টিং মানে কি, ওই যে হুলকে বোঝানো হয়, হ্যাঁ, সেই হুল ফুটানোটাকে বোঝানো হয়, যে হুল আমাদেরকে যদি একবার ফুটিয়ে দেয় তাহলে বুঝতে হবে ওখানে কয়েকদিন ব্যথা থাকবে। তো ওইরকম বলছে তোমার স্টিং অন্তত অতটা শার্প না, যতটুকু শার্প হচ্ছে বন্ধুরা যখন মনে না করতে না পারে, হ্যাঁ, যে আমি তার উপকার করেছিলাম, সে আমার বন্ধু ছিল, উপকার পাওয়ার পর তার সে আর আমার কথা মনে করে না, হ্যাঁ, তো এইরকম বন্ধুরা যখন কষ্ট দেয়, সেরকম কষ্ট আর পৃথিবীর আর কোনো কষ্ট থেকে পাওয়া যায় না। তাই বলছে হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলি, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, মোস্ট লাভিং মিয়ার ফলি, দেন হেই হো দ্য হলি, দিস লাইফ ইজ মোস্ট জলি। কি কথা বোঝা গেল? জি স্যার। ছোট একটা কবিতা, এখানেও একটা
মানব চরিত্রের একটা দিক তুলে ধরা হয়েছে, যেটা অকৃতজ্ঞতা, তাই তো? তারপরে বন্ধুদের ভুলে যাওয়া, কৃতজ্ঞতার ব্যাপারটা স্মরণ না করা, এই বিষয়টা। ওকে, তা কারো কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, তাহলে একটু সামাইটা একবার একটু পড়ে নাও সবাই। সামাইটা পড়ো। সামাইটা পড়বা, সাথে সাথে থিম এখন দরকার নেই, পয়েন্টস পজিশন তো পারবা, সাবজেক্টিভ, জেনেরিক ফর্ম তো লিরিক, রাইম স্কিম দেখবা, টোনটা একটু পড়ো, দুইটা। হ্যাঁ, তো টোন এবং সামারি এই দুটো একটু পড়ো সবাই। আচ্ছা, তারপরে আমরা আরেকটা পড়ি হচ্ছে, দেখো, ডেথ বি নট প্রাউড। হ্যাঁ, এটা আমরা পড়বো এখন। ডেথ বি নট প্রাউড, এটা কত নম্বর একজন আমাকে বলো দেখি। 17 নাম্বারটা। পরে আছে নাকি? আগে পরে না, আগে এটা 18 ছিল। আচ্ছা, ডেথ বি নট প্রাউড, এটা তোমাদের সেকেন্ড ইয়ারে আছে, জন ডান। এটা হচ্ছে তোমার 16th-17th সেঞ্চুরি পোয়েট্রি, ওখানে দেওয়া আছে। সেকেন্ড ইয়ারে যেগুলো আসছে সেগুলো খুব কমই আসে, এগুলো রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম। যেগুলো তোমাদের নাই ওই কবিতাগুলো একটু ভালো করো, তারপর এগুলো একটু পড়ে দেওয়া হচ্ছে, কারণ এগুলো তোমার সেকেন্ড ইয়ারে কাজে লাগবে, আর এখানেও যদি বাই চান্স চলে আসে এমন কিছু, ঠিক আছে? এই ওকে, তো দেখো কি বলছে, ডেথকে বলছে কবি। হ্যাঁ, কবি ডেথকে পার্সনিফাই করেছেন এবং ডেথকে কি চরমভাবে অপমান করতেছে। হ্যাঁ, যে তোমাকে বলছে ডেথ বি নট প্রাউড, বলছে মৃত্যু তোমার এত অহংকার করার তো কিছু নেই। দো সাম হ্যাভ কল্ড দি মাইটি অ্যান্ড ড্রেডফুল, যদিও কিছু কিছু মানুষ তোমাকে খুব শক্তিশালী এবং ভয়ানক মনে করে, আসলে ফর দাও আর্ট নট সো, তুমি আসলে তেমনটা নও। তুমি এতটা ভয়ঙ্কর, এতটা শক্তিশালী নও। ফর দোজ হুম দাও থিংস দাও ডাস্ট ওভারথ্রো, বলছে তুমি যাদেরকে ওভারথ্রো করেছো, পরাজিত করেছো বলে মনে করছো, আসলে ডাই নট, তারা আসলে মরেনি। পোর ডেথ, হতভাগা মৃত্যু, তারা কিন্তু মরেনি। নর ইয়েট কান্স দাও কিল মি, তো একইভাবে যাদেরকে তুমি মেরে ফেলেছো, তাদেরকে তুমি যে মনে করছো যে মেরে ফেলেছো, আসলে তারা মরেনি। সেই হিসাবে আমাকেও কিন্তু তুমি মারতে পারবে না। কারণ কি, দেখো, তো মৃত্যুটা হচ্ছে অনেকটাই ঘুমের মতো বা রেস্টের মতো, বলতে ফ্রম রেস্ট অ্যান্ড স্লিপ হুইচ বার্ড দাই পিকচার্স বি, কারণ এই স্লিপ বা রেস্ট এটা হচ্ছে তোমারই প্রতিচ্ছবি, তাই না? ওই ঘুমালে পারে আমরা মৃত্যুর মতোই হয়ে যাই, ও ঘুমের ভিতরে আমরা আবার অন্য জগতে গিয়ে স্বপ্ন দেখি নাকি? তো ফ্রম রেস্ট অ্যান্ড স্লিপ মাস প্লেজার, সেখান থেকে আমরা কিন্তু খুব মজা পাই, খুব শান্তি পাই, প্রশান্তি পাই, তাই না? ঘুম থেকে, রেস্ট থেকে। তাহলে ঘুম এবং রেস্ট হচ্ছে তোমার প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি থেকেই যদি আমরা এত আনন্দ পাই, এত প্রশান্তি পাই, তাহলে তোমার কাছ থেকে কত পাবো বলো? দেন ফ্রম দি মাস মোর মাস ফ্লো, তাহলে তো তোমার কাছ থেকে আমরা আরো বেশি প্লেজার পাবো নাকি? তাহলে ছোট জিনিস থেকে যদি এত প্লেজার পাওয়া যায়, তাহলে তোমার মতো, তুমি তো একটা বড়, তাই না? ঘুম বা রেস্টের একটা বড় অংশ, তাহলে তোমার কাছ থেকে তো আমরা আরো বেশি মজা পাবো। অ্যান্ড সুনেস্ট আওয়ার বেস্ট ম্যান উইথ দি ডু গো, অতএব রেস্ট নেওয়ার জন্য, আরও প্রশান্তি পাওয়ার জন্য খুব শীঘ্রই আমাদের আরও যারা বেস্ট ম্যান আছে তারাও তো তোমার কাছে চলে যাবে। কিসের জন্য? রেস্ট অফ দেয়ার বোনস অ্যান্ড সোলস ডেলিভারি। অতএব আমরা যখন ক্লান্ত হয়ে পড়ব, আমরা যখন আর পৃথিবীতে ভালো লাগবে না, তখন ওই প্লেজার পাওয়ার জন্য, প্রশান্তি পাওয়ার জন্য আমরা সবাই তোমার কাছে চলে যাব খুব শীঘ্রই। অতএব কে বলেছে তুমি শক্তিশালী, কে বলেছে তুমি ভয়ানক? বরং এত তুমি ভয়ানক বা শক্তিশালী বলে নিজেকে গর্বিত মনে করার কারণ নেই, কারণ তুমি আমাদের হচ্ছে কি, আমাদের প্রয়োজনীয় বস্তু। অতএব প্রয়োজনীয় বস্তু, তোমাকে আমাদের প্রয়োজন আছে, আমাদের যখন শান্তি প্রশান্তির প্রয়োজন হবে আমরা সবাই তোমার কাছে চলে যাব। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, সুতরাং thou art slave to fate, আসলে তুমি নিজে কিছু না, তুমি আসলে নিজে কিছু না, তুমি হচ্ছ ভাগ্য, চান্স, রাজাদের এবং ডিসপারেট মেনের স্লেভ, তাই তো? কারণ ভাগ্য যখন তোমাকে চাই যে তুমি এখন ওই লোকের কাছে যাও, তখন তুমি যাবা। তোমার কি নিজস্ব স্বাধীনতা আছে যে তুমি যখন খুশি আমার কাছে চলে আসবা? সেরকম সুযোগ তো তোমার নেই।
কেউ যদি আত্মহত্যা করতে চায় তখন তোমাকে সে ডাকে, তাই তুমি তার কাছে যাও। রাজারা যুদ্ধ করে, মারামারি করে, সেখানে তুমি তাদের হয়ে কি করো, কিছু মানুষের জীবন কেড়ে নাও। তুমি তো নিজে কিছু করতে পারো না, তাই তো? কারণ কি তারা করে কি, তারা দেখো ডাস্ট উইথ পয়জন, তারা মারা যায় কি দিয়ে, বিষ দিয়ে, যুদ্ধ করতে গিয়ে, অথবা সিকনেস ডুয়েল, অসুস্থ হয়ে কেউ কেউ মারা যায়। তাহলে তুমি কিভাবে মারলা? তোমার তো কোনো ক্ষমতাই আমি দেখতেছি না। একজন যদি আত্মহত্যা করতে চায় তাহলে তাকে নিজে নিজে মারে, বিষ খায় বা গলা দড়ি দেয়, এইভাবে, তাই তো? কেউ যুদ্ধে যায়, যুদ্ধে গিয়ে মারামারি করে। তা তোমার কি ক্ষমতা? এই জায়গায় আমি তো কিছু বুঝলামই না যে তোমার কোনো ক্ষমতা আছে কিনা। এবং মাঝে মাঝে বলছে পপি অ্যান্ড চার্মস ক্যান মেক আস স্লিপ অ্যাজ ওয়েল। বলছে এমনকি আমরা যে পপি বা চার্ম মানে কি জাদুবিদ্যার মাধ্যমেও অথবা কোনো নেশাদ্রব্যের মাধ্যমেও তো আমরা ঘুমিয়ে যেতে পারি। অ্যান্ড বেটার দ্যান দ্য স্ট্রোক, এবং সেখানে বরং তোমার থেকেও সেই স্ট্রোকগুলো আরও বেশি বেটার। তাদের যে প্রভাব, সেই প্রভাব তোমার থেকেও আরও বেশি বেটার। সুতরাং হোয়াইল সুয়েলস দাও দেন, তা তুমি এত গর্ব করো কেন? সুয়েলস মানে বুঝো তো, বুক ফোলানো, হ্যাঁ, গর্বে বুক ফোলানো। তা তুমি গর্বে এত বুক ফোলাচ্ছ কেন? তোমার তো অহংকার করার কিছু নেই। তুমি হচ্ছে কি ওয়ান শর্ট স্লিপ পাস, তুমি হচ্ছে জাস্ট ঘুমের মতো একটা শর্ট স্লিপ। স্লিপ তো তাও আমরা 1-2 ঘন্টা, রাতে আমরা কত ঘন্টা ঘুমাই? মোটামুটি 6-7-8 ঘন্টা তো ঘুমাই নাকি রাত। কিন্তু মৃত্যু কতটুকু সময়? অল্প, একদম সেকেন্ড। আমি মারা গেলাম, আমার আত্মাটা অন্য জগতে ওপেন হয়ে গেল। তাই বলছে দেখো, ওয়ান শর্ট স্লিপ পাস্ট, যেই একটা ছোট্ট ঘুমের মতো আমাদের উপর দিয়ে বয়ে যায়, আর উই ওয়েক ইটারনালি, আমরা একদম ইটারনালি জেগে উঠি। অ্যান্ড ডেথ শ্যাল বি নো মোর। দেখো, হ্যাঁ, তারপর থেকে আর মৃত্যুর কথা আমাদের ভাবতেই হবে না। তাহলে আসলে মারা গেলটাকে, আমি মরলাম নাকি মৃত্যু আমার কাছে মারা গেল, যে আর কখনোই আমার কাছে আসতে পারবে না? বলো। মৃত্যু। মৃত্যুই আমার কাছে মারা গেল। তাই বলছে ডেথ দাও শ্যাল ডাই। আরে তুমি আমার কাছে মারা গেছো, যে আমি আর কখনোই তোমার কথা ভাববো না। হ্যাঁ, তুমি হচ্ছে আসলে কিছুই না, তুমি হচ্ছে আমাদের একটা স্লেভ বা আমাদের একটা হেল্পার বা অ্যাসিস্ট্যান্স, এই জগৎ থেকে ওই জগতে নিয়ে যাওয়ার। জাস্ট তুমি আমার উপর দিয়ে একটু হালকা বয়ে যাবা, আমি একটু এই বডি থেকে ঘুমিয়ে পড়বো, অন্য জগতে ইটারনালি জেগে উঠবো। তারপরে তো আর আমাকে কোনোদিন ভাবতে হবে না মৃত্যু নিয়ে, এবার ইমমর্টালিটি চলবেই। যেটা আমরা একটা পড়েছিলাম না কবিতা, এরকম ফার্স্ট ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে, বলতে পারবা জি নাম? স্যার। কোন কবিতা? I could not stop for হ্যাঁ, death. বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। হ্যাঁ, আমি মৃত্যুর জন্য যেহেতু অপেক্ষা করি নাই, বা আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত, মৃত্যু দয়া করে আমার বাড়িতে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। অতএব এটা মৃত্যুর কাজ, আমার কাজ না মৃত্যুকে নিয়ে ভাবা। তাই তো? আমার কাজ হচ্ছে পৃথিবীতে যতদিন থাকবো কি করব? পৃথিবীর কাজকর্ম নিয়ে ভাববো নাকি, এখানে ভালো থাকার জন্য ভাববো। মৃত্যু যখন আসবে তখন সে আসবে, আমার কি, মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নেই। তো এই হচ্ছে কবিতাটি। কি সবাই বুঝতে পেরেছ? জি স্যার। দেখো, এটাও কিন্তু একটা সনেট। দেখো, অধিকাংশ ক্ষেত্রে পরীক্ষাতে কিন্তু সনেট বা লিরিক জাতীয় আসে। কি জাতীয় সনেট এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। এখানে রাইম স্কিমের একটু ভিন্নতা আছে, ঠিক আছে তো? একটু দেখে নিবা ভিন্নতা আছে কি। দি থ্রো, দেখো স্যার সিস্টেমটা একটু আলাদা। হ্যাঁ, একটু সমস্যা আছে, ওটা একটু দেখে নিবা। আমরা দেখো রাইম স্কিম নিয়ে বর্ণনা করা হয়েছে। থিমটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, পাওয়ারলেসনেস অফ ডেথ, ডেথের যে পাওয়ারলেসনেস সেটা। ফিগার অফ স্পিচ, এখানে পার্সনিফিকেশন আছে, তাই না, সিমিলি, মেটাফোর ইত্যাদি আছে। কমেন্ট অন দ্য টোন, টোনটা কেমন এখানে? দুঃখের, আনন্দের নাকি আয়রনিক? আইরনিক। হ্যাঁ, এখানে আসলে যা বলতে চেয়েছে, হ্যাঁ, যে দ্য পয়েট কি বলছে, আয়রনিক্যালি সেজ দ্যাট ডেথ ক্যান নট কিল এনিবডি। কিন্তু আসলেই কি ডেথ কি কাউকে মারতে পারে না? সবাইকে তো মারে নাকি? হ্যাঁ, এটা একটা জি আয়রনিক স্যার। কথাবার্তা। হ্যাঁ, তারপরে সামারিটা একটু পড়ে নিবা তোমরা এখন একটু। আর কি, এই তো বাকি সব ওই থিমেটিক বিষয়টাই আছে। একটু সামারিটা না, থিমটা পড়াই এখন। হ্যাঁ, থিমটা পড়ো একটু সবাই। ডিসকাস দ্য থিম অফ দ্য পয়েম, পড়ে ফেলো দেখি। আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তো সবাই পড়ে শেষ করছো ওটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন
আমি এই 3টা আজকে পড়ালাম আর তোমাদেরকে একটা দিব, নিজ দায়িত্বে একটু পড়ে নিবা। টোটাল দিয়ে 4টা হবে, ঠিক আছে তো? এগুলোর দরকার নাই, এখন এগুলো বাদ যাক। তোমরা এর ভিতরে আরেকটা পড়বা হচ্ছে এইটা, শিডুয়েল অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। এটা তোমরা নিজ দায়িত্বে কবিতাটা পড়বা, পড়ে দেখবা কতটুকু বুঝতে পারতেছো। আগামী দিন যে কয়টা বাকি আছে ওগুলো পড়ে শেষ করব, সাথে আরও দু একটা একটু অ্যাড করতে হবে। দিয়ে মোটামুটি আগামী দিনের মধ্যে আমাদের কবিতাগুলো যেগুলো ইম্পর্টেন্ট দেখেছি সেটা শেষ হবে, আর বাকি যেগুলো থাকবে আমি দাগাই দিব, তোমরা ওগুলো একটু পড়ে রাখবা নিজ দায়িত্বে। আচ্ছা, তাহলে এই 4টা তোমাদের আগামী দিনের পড়া। ওগুলো সব কোশ্চেন আনসারগুলো ভালো করে পড়ে নিবা। আচ্ছা, এমনি আর কারো কোনো কথা আছে? আজকে একটু রাখতে হচ্ছে, একটু বাইরে যেতে হবে কলেজে, 9টা বেজে গেল। আর কারো কোনো No, সমস্যা sir. আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে তো এখানে রাখলাম, একটু ভালো করে পড়ে নিও সবাই। ওকে ওকে, বাই।